বুঝলে প্রিয় প্রেম বাংলা আপনার বাবা মা ও প্রিয়জনদের জন্য ভালোবাসার গল্প। कैसे जीऊंगा कैसे बता दे मुझको तेरे बिना, कैसे जीऊंगा कैसे बता दे मुझको तेरे बिना, तेरा मेरा जहाँ ले चलूं मैं वहाँ कोई तुझको ना मुझसे चुरा ले, रख लूं आँखों में मैं खोलूं पलके ना मैं कोई तुझको ना मुझसे चुरा ले। রুদ্রাক্ষের রিহার্সাল রুমে এক মনে বসে চোখ বন্ধ করে গিটার বাজিয়ে গান গাইছে রুদ। মনের মধ্যে বাসা বেঁধেছে এক দুরারোগ্য ব্যাধির, কোনো চিকিৎসা বা পথ্য এই ব্যাধি নির্মূলে অসমর্থ। প্রেম রোগ যে বড়ই জটিল ব্যাধি। এই রোগ যার প্রকৃত হয়েছে সে হয় দুকুল ছাপানো নদীর মতন সমৃদ্ধ হয়েছে উজাড় করা ভালোবাসায়, নয়তো আবার কাউকে ধ্বংস করেছে সর্বসাকুল্যে সর্বগ্রাসী বন্যার মতো। এই ব্যাধির থেকে নিস্তার নেই কারো। বেশ কিছুক্ষণ হলো রিহার্সাল রুমে এসে একটা চেয়ারে বসে এক মনে গান শুনছিল তৃষা। বড্ড ভালো গায় ছেলেটা, বড্ড বেশি হৃদয় নিংড়ানো ওর আবেগ। সুরের মাদকতা এতটাই প্রবল যে মনে হয় যেন বুকের ভেতর থেকে কলজেটাকে টেনে বার করে নিয়ে আসছে। গানের জগতে এখন বেশ নাম করেছে রুদ্র আর ওর ব্যান্ড রুদ্রাক্ষ। রুদ্র এখনো চোখ বন্ধ করে গান গেয়ে চলেছে। চোখের সামনে ভেসে উঠছে কিছু কাল্পনিক দৃশ্যপট, যেখানে শুধুমাত্র ও আর ওর ভালোবাসার মানুষটার বিচরণ। मैं अंधेरों से घिरा हूँ, आ दिखला दे तू मुझको सवेरा मेरा, मैं भटकता एक मुसाफिर, आ दिला दे तू मुझको बसेरा मेरा, कैसे जीऊंगा कैसे बता दे मुझको तेरे बिना। গানের প্রতিটা কথা যেন দুজনেরই মনের অব্যক্ত যন্ত্রণাগুলোকে সম্পূর্ণরূপে ব্যক্ত করতে সিদ্ধহস্ত। তৃষার হঠাৎ করে খুব কান্না পায়, চোখ জলে ভরে আসে। কখন যে দু চোখের কোল ছাপিয়ে নোনা জলের ধারাগুলো গড়িয়ে পড়েছে গাল বেয়ে খেয়াল নেই গানের সম্মোহনে। দুজনের মনেই ভেসে উঠছে দুটো আলাদা আলাদা প্রতিচ্ছবি। দুজনেরই আবেগগুলো এক, শুধু ব্যক্তি দুটো আলাদা। গানের কথাগুলো যেন দুজনের মনের গোপন আবেগগুলোকে অবলীলায় ব্যক্ত করে চলেছে। গান শেষে নিজের শার্টের হাতায় দিয়ে ভিজে চোখের পাতা দুটো মুছে নিয়ে সামনে তাকাতেই চমকে ওঠে রুদ্র। তৃষা, তুমি তুমি কখন এলে বলনি তো? তৃষাও রুদ্রের কথায় সম্মোহিত ফিরে ভাবনার জগৎ থেকে মাটিতে পা রাখে। ওড়নার কোণ দিয়ে দ্রুত চোখের জল মুছে হাসি মুখে বলল, এই তো এখনই এলাম। আগে বললে তোমার এত সুন্দর গানটা মিস করে যেতাম। কি অপূর্ব গাও তুমি রুদ্র। তুমি এখন কোনো ফোন না, কোনো খবর না, হঠাৎ হাতের গিটারটা পাশে রাখা স্ট্যান্ডে খাড়া করে রাখতে রাখতে বলল রুদ্র, এসেছিলাম, একটা কাজ আছে। তার আগে বলো, তোমার নতুন অ্যালবাম মরীচিকার খবর কি? ওটা কবে রিলিজ হচ্ছে? সামনের মাসে কথা আছে রিলিজ হওয়ার। দেখা যাক। তোমায় কত করে বললাম অ্যালবামটাতে দুটো গান গাও, কিছুতেই শুনলে না। দুটো প্রোগ্রাম করলে তো আমার সাথে, দেখলে তো তোমার কত জনপ্রিয়তা হতে পারে। কেন যে নিজেকে গুটিয়ে রাখো বুঝে পারি না। আমার কথা ছাড়ো তো, তোমার জন্যে আমি খুব খুশি রুদ্র। সত্যি আজকে তুমি যে জায়গাতে দাঁড়িয়ে আছো এটা তুমি ডিজার্ভ করো।
তোমার গান এতটাই মর্মস্পর্শী যে অন্তরাত্মাকে পর্যন্ত ভেতর থেকে নাড়িয়ে দেয়। একটা সম্মোহনী ক্ষমতা আছে তোমার গানের ভেতরে। হ্যাঁ, সেটাই। শুধু একটাই দুঃখ, জানো তো কি? দুঃখ আবার কিসের? রুদ্রনীল সান্যাল, রুদ্রাক্ষের লিড সিঙ্গার, লক্ষ লক্ষ প্রেমিকের হৃদয়ে ঝড় তুলতে পারলেও নিজের সব থেকে প্রিয় মানুষটার মনে একটা আঁচড়ও কাটতে পারল না আজ পর্যন্ত। তার গান সবার অন্তরাত্মাকে নাড়া দিল, কিন্তু তোমার অন্তরটা ছুঁতে পারল না, এটাই ওর ব্যর্থতা। প্লিজ রুদ্র, এইসব বলো না। তুমি তো জানো। আমি জানি তৃষা, সব জানি। আমি কলেজ লাইফ থেকেই জানি তুমি অভিজ্ঞানদাকে ভালোবাসো, আর সেই জায়গা তুমি কখনো কাউকে বসাবে না, সেটাও আমার জানা। কিন্তু বলে না, ভালোবাসা প্ল্যান করে পরিকল্পিত ছকে হয় না, জাস্ট হয়ে যায়। না হলে আমি রুদ্র যে জীবনে প্রেম ভালোবাসাকে কখনো সিরিয়াসলি নিইনি, যে বহু নারীর হৃদয় নিয়ে শুধু খেলা করেছি, আজ বুঝি না পাওয়ার যন্ত্রণা কতটা বিষাক্ত। এক্সপেকটেশনের ভালোবাসা ভিতশূন্য হয়, আর সেই কারণেই হয়তো এতদিন কোনো একজনের প্রতি আমার মন টেকেনি। কোনো রকম প্রত্যাশা ছাড়া কিভাবে নিখাদ ভালোবাসতে হয় সেটা তোমার কাছ থেকে শিখেছি তৃষা। আমার এক এক্স আমায় বলেছিল এক সময়, ভালোবাসা তোমার কাছে খুব সস্তা, তাই না রুদ্র? খুব মজা লাগে মেয়েদের মন নিয়ে খেলা করতে, ভেঙে চুরমার করে গুড়িয়ে দিতে। একটুও দয়া হয় না, তাই না? একদিন আসবে যেদিন তুমি সত্যিকারের কারো প্রেমে পড়বে, সত্যি কাউকে মন থেকে ভালোবাসবে, আর সেদিন সে তোমায় গ্রহণ করবে না। মন পোড়ার জ্বালা কতটা যন্ত্রণাদায়ক সেদিন তুমি বুঝবে রুদ্র। আমার এই চোখের জলের মূল্য সেদিন তুমি অনুভব করবে। সত্যি আজ আমি অক্ষরে অক্ষরে সেটা বুঝি তৃষা, কিন্তু বিশ্বাস করো, এতে আমার কোনো আফসোস নেই। ভালোবাসা নিঃস্বার্থ হয় এটা তোমাকে ভালো না বাসলে হয়তো জীবনে কখনো জানতে পারতাম না। তোমাকে দেখি আর আমি অবাক হই, কিভাবে একটা মানুষকে সমস্ত কিছু জেনেও যে সে কোনো দিনই তার হবে না, কোনো দিনই তাকে ভালোবাসবে না, কোনো দিন তাকে তার ভালোবাসার মর্যাদা দেবে না, সবটা স্বীকার করে সেই মানুষটাকে নিঃস্বার্থভাবে কোনো রকম চাওয়া পাওয়ার প্রত্যাশা না রেখে শুধু ভালোবেসে যেতে পারে, সেই মানুষটার ভালোর জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে। আমি যত তোমায় দেখছি, যত তোমার সাথে মিশেছি, দিনে দিনে তোমার প্রতি অগাধ ভালোবাসার সাথে সাথে শ্রদ্ধা জন্মেছে একরাশ। রুদ্র, আমি যখন ভালোবাসা নামক শব্দটির সাথে পরিচিতিও হইনি, সেই সময় থেকেই অভিককে ভালোবাসি। অভিক আমায় ভালোবাসুক আর নাই বাসুক, আমি ওকে ভালোবাসি, এটাই সব থেকে বড় সত্যি আমার জীবনে। ওর জায়গায় অন্য কোনো মানুষকে বসানো এ জনমে আর সম্ভব না। অভিক আমার নিঃশ্বাসে মিশে গেছে, অক্সিজেন ছাড়া যে বাঁচা যায় না রুদ্র। আমি জানি তৃষা, তোমার ভালোবাসার মূল্যায়ন করার ক্ষমতা বা তার গভীরতা পরিমাপ করার দক্ষতা কোনোটাই আমার নেই। শুধু একটা জিনিসের আফসোস থেকে যাবে সারা জীবন, কোহিনূর সবাই পায় না, অভিজ্ঞানদা সেটা পেয়েও হারাচ্ছে, এটাই দুঃখের। যোগ্য হাতে পড়লে মাথার মুকুটে সাজিয়ে রাখত। রুদ্র, একটা কথা বলি তৃষা, জীবনে যদি কোনো দিন, কোনো মুহূর্তে, কোনো সময় আমার প্রয়োজন মনে হয়, জীবনের কোনো মোড়ে এসে যদি নিজেকে একা লাগে বা আমার প্রতি সামান্যতম সহানুভূতি হয়, নিঃসংকোচে নির্দ্বিধায় ফিরে এসো। আজ যেখানে দাঁড়িয়ে যে রুদ্রকে তুমি দেখছো, কথা দিচ্ছি সেই দিনও সেখানে দাঁড়িয়ে সেই রুদ্রকে তুমি পাবে তোমার অপেক্ষায়। এক চুল পরিমাণ ভালোবাসার ঘাটতি থাকবে না সেদিনও। তৃষা আর কথা বাড়ায় না, ব্যাগ থেকে বিয়ের কার্ডটা বের করে রুদ্রর দিকে এগিয়ে দিয়ে বলে, 6ই বৈশাখ বিয়ের দিন ঠিক হয়েছে, তুমি এসো। রুদ্র বিয়ের কার্ডটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে মৃদু হেসে বলল, না, আমার যাওয়া হবে না। তৃষা অবাক হয়ে তাকালো রুদ্রর দিকে। কেন? সব কেন উত্তর হয় না তৃষা,
তুমি ভালো থেকো, ঈশ্বরের কাছে প্রার্থনা করব সুখী হও। প্লিজ রুদ্র, প্লিজ তিশা, জোর করো না। জোর করে কোনো লাভ হবে না। আমি খুব প্র্যাকটিক্যাল ছেলে, পরিস্থিতির বাস্তবিকতা বুঝি, কিন্তু এতটাও কঠিন মনের নই যে চোখের সামনে নিজের ভালোবাসাকে অন্যের হয়ে যেতে দেখে, অন্যের সাথে 7 পাক ঘুরতে দেখে, অন্যের হাতে তোমার সিথি রাঙাতে দেখে হাসি মুখে মেনে নিতে পারবো সবটা। সেই ক্ষমতা আমার নেই। রুদ্র, ছাড়ো সব কথা, বাদ দাও। আচ্ছা, আমায় একটা কথা বলো তো, গানটা ছেড়ে দেবে না তো? তৃষা প্লিজ, ওটা ছেড়ো না। আমার একটা রিকোয়েস্ট অন্তত রাখো, বন্ধু হিসেবে। তুমি অসম্ভব ভালো গান গাও। ওই একটা জিনিসই তো আছে যেটার মাধ্যমে আমি তোমায় ছুতে পারি। রুদ্র, তুমি জেনে শুনে মরিচিকার পেছনে দৌড়চ্ছ, জানি তো। হাসি মুখে বলল রুদ্র। চেষ্টা করব রুদ্র। জানি না জীবন আমাকে কোন পথে নিয়ে যাচ্ছে। গানটা যে আমারও বড় প্রিয়। তুমি সেটেল হও জীবনে রুদ্র, একটা ভালো জীবন সঙ্গী বেছে নাও। তোমার অভাব হবে না, আমি নিশ্চিত। অভাব হবে না ঠিকই বলেছ, কিন্তু তুমি তো আর হবে না। সেই জন্য সেই অংশটা আমার জীবনে চিরকাল শূন্যই থেকে যাবে। রুদ্র প্লিজ, তুমি আমাকে অপরাধী বানাচ্ছ। মোটেই না, এটা আমার সমস্যা, তোমার কোনো দোষ নেই এতে। আমি জেনে শুনে বিষ করেছি পান। আচ্ছা, এসব ফালতু কথা ছাড়ো তো। এতদিন পরে দেখা হলো, একটা গান গাও। আবার কবে সুযোগ হবে তার ঠিক নেই। রুদ্র গিটারটা আবার কোলে তুলে নিয়ে গিটারের তারে স্ট্রোক করে। তৃষা মৃদু হেসে গান ধরে। হতে পারে গল্প তুমি কাছে টানলে, হতে পারে জানলা এ হাওয়া তোমার কারণে। শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী। এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। তুই এটা কি করে করতে পারলি অভিক? তোর লজ্জা করে না আমার সামনে এসে তোর আর তৃষার বিয়ের কথা বলতে? আমাকে তোর কি মনে হয় আমি একটা ফালতু মেয়ে? এতগুলো বছর আমার সাথে প্রেমের নাটক করছিলিস তুই? টাইম পাস বল। এতগুলো বছর আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক রেখে এখন তৃষাকে বিয়ে করবি তুই? আই উইল কিল ইউ বাস্টার্ড। প্রবল আক্রোশে অভিকের গলার কলার দুটো হাতে চেপে ধরে দাঁতে দাঁত চেপে কাঁদতে কাঁদতে বলল শ্রেয়া। বেশ কিছুক্ষণ ধরে কান্নাকাটির ফলে শ্রেয়ার চোখ অশ্রুসিক্ত, মাথার চুল এলোমেলো, চোখের কাজল ঘেটে যত্রতত্র হয়ে গিয়েছে। সেদিকে কোনো হুঁশ নেই ওর। যখন থেকে অভিক আর তৃষার বিয়ের খবরটা অভিকের মুখে শুনেছে, তবে থেকে পাগলের মতন ব্যবহার করছে। অভিক কোনো প্রকারেই ওকে শান্ত করতে পারছে না। কোনো যুক্তি ঢপে টিকছে না ওর সামনে। অভিককে হারানোর কষ্ট তো আছেই, তার সাথে হেরে যাওয়ার যন্ত্রণা ওকে পাগল করে তুলেছে। সুন্দরী স্তম্ভী লালস্যময় শ্রেয়া আজীবন পুরুষের নজরে শ্রেষ্ঠা হয়েই ছিল এত। কলেজে ওঠার পর সুদর্শন মেধাবী ইউনিয়ন লিডার অভিজ্ঞান, যাকে কিনা কোনো মেয়ে টলাতে পারে না, সেই ছেলে ওর পেছনে ফেবের মতন পড়ে আছে দীর্ঘ 2 বছর ধরে। এটা ওর অহংকারী সত্তাকে আরো বেশি পরিমাণে পরিতৃপ্ত দিত। অভিককে নিজের পেছনে লাট্টুর মতন ঘুরিয়ে বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করত শ্রেয়া। তাই 2 বছর পেরিয়ে গেলেও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। কিন্তু সমস্যা হলো, ওর প্রতিদ্বন্দ্বী হয়ে যখন কলেজে ভর্তি হলো তৃষা। যে ছেলে কাউকে পাত্তা দিত না, সেই ছেলে একটা মেয়ের রাগ, অভিমান, হাসি, মজা, খুনসুটি অবলীলায় সহ্য করছে। এটা দেখে প্রথম অভিককে হারানোর চিন্তা মাথায় এলো শ্রেয়ার।
ওদের দুজনের খুনসুটি, ঝগড়া, হাসি, মজার সরল বন্ধুত্বটাকে বারবার অভিকের কানে তৃষা তোকে ভালোবাসে, তৃষা তোকে বন্ধু মানে না, তৃষা তোর প্রতি পজেসিভ, এই সমস্ত বলে বলি তৃষার প্রতি ওর স্বাভাবিক চিরাচরিত ধারণাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করতে থাকে। শ্রেয়ার কথায় আমল না দিলেও মাঝে মধ্যে অভিকের মনেও যে দানা বাধ্য না সন্দেহ তা নয়। তবে তৃষার প্রাণোচ্ছল প্রাণবন্ত স্বভাব আবার সবকিছু ভুলিয়ে দিত। নারীর মন আর তার ষষ্ঠ ইন্দ্রিয়ের দক্ষ কার্যকারী ক্ষমতার দরুন শ্রেয়ার বুঝতে অসুবিধা হয়নি যে তৃষার মতো অভিকের মনেও তৃষার জন্য একই রকম অনুভূতি কাজ করে। আর তখনই তৃষার কাছে হেরে যাওয়ার আত্মগ্লানিতে ভুগতে থাকে শ্রেয়া। তখন অভিকের প্রতি ভালোবাসার থেকেও বেশি ইগো কাজ করতে, আরো বেশি করে অভিককে ইগনোর করা, কথায় কথায় কথা শোনানো তৃষাকে কেন্দ্র করে, যেগুলি পরবর্তীকালে তৃষার প্রতি অভিকের মনটা পুরোপুরি ঘুরিয়ে দেয়। অভিক বিশ্বাস করতে শুরু করে তৃষা ওদের দুজনকে সহ্য করতে পারে না একসাথে। শ্রেয়াকে হিংসা করে তৃষা। নিজের সুতীক্ষ্ণ প্রচেষ্টায় দুজনকে আলাদা করতে পেরে নিশ্চিন্ত ছিল এতদিন। আজ বিয়ের খবরটা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারে না শ্রেয়া। ওর সমস্ত পরিকল্পনা, এতদিনের প্রচেষ্টাতে জল ঢেলে দিয়ে তৃষা জিতে নিল অভিককে। এটা মেনে নেওয়া অসম্ভব ওর কাছে। হেরে যাওয়ার লজ্জায় দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে শ্রেয়া। আমি এখন কি করব বল? বাবা মাকে কি বলবো? তারা তো তোর মুখ চেয়ে বসে আছে। তাহলে কেন একসাথে সংসার করার এত স্বপ্ন দেখিয়েছিলি? কেন আমার বাবা মাকে আশা দেখিয়েছিলিস যে তুই আমায় চাকরি পাওয়ার পর বিয়ে করবি? এই কারণে এতদিন আমায় তোর বাড়ি নিয়ে যাসনি? তুইও তাহলে মনে মনে এটাই চাইছিলিস বল? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল। না শ্রেয়া, আমি এটা কোনোদিনই চাইনি, বিশ্বাস কর। স্বপ্নেও কল্পনা করিনি তোর জায়গায় অন্য কাউকে দেব। একদম মিথ্যে কথা বলবি না। আমায় ন্যাকা মনে হয় তোর? এখন আমি কি করব? কোথায় যাব? আমার কথা একবারও ভেবে দেখলি না তুই? বিশ্বাসঘাতক, এত বড় স্বার্থপর তুই। শ্রেয়া হাতের পাশে যা পাচ্ছে সেটাই মেঝেতে আছাড় মেরে ভাঙতে থাকে। প্লিজ শ্রেয়া, আমায় ক্ষমা করে দে। বিশ্বাস কর, আমি নিরুপায় ছিলাম। আমার কিছু করার ছিল না। বাবা আমাকে আত্মহত্যার হুমকি দিয়েছে। এরপরে কি করে তাদের একমাত্র সন্তান হয়ে আমি বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দিতাম বলতে পারিস? তুই হলে পারতিস বল? এটা হয় না। আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি তোকে ঠকাইনি, আমি পরিস্থিতির শিকার ছিলাম। চুপ কর তুই। তোর ক্ষমা চাওয়াতেই আমার জীবনটা ঠিক হয়ে যাবে না। আমি কোনো কথা শুনতে চাই না। আমাকে ইনিয়ে বিনিয়ে মিথ্যা বোঝানোর চেষ্টা করবি না। বাবা মায় যদি এত ইম্পর্টেন্ট ছিল তাহলে প্রেম করতে এসেছিলিস কেন আমার সাথে? তখন মনে ছিল না বাবা মা বিয়েতে রাজি হবে কিনা? আগের থেকে কেন ভাবিসনি এসব কথা? আমি জানতাম তৃষা কিছু একটা করবেই। ও আমাকে সহ্য করতে পারে না তোর পাশে। ও আমার থেকে তোকে কেড়ে নেবেই। ঠিক তাই হলো। দেখ, আমি তোকে বহুবার বলেছিলাম ও তোকে বন্ধু ভাবে না, ও তোকে ভালোবাসে। তুই আমার কথা কানে দিসনি। আজ হাড়ে হাড়ে প্রমাণ পাচ্ছিস তো। দেখ কি করলো। বাসুক ভালো, আমি তো আর ওকে ভালোবাসি না। অভিক শ্রেয়ার মুখ থেকে চুলগুলো পরম যত্নে সরিয়ে ওর মুখটা দু হাতে তুলে ধরে বলে, ও আমাকে ভালোবাসবে না বন্ধু হিসেবে দেখবে সেটা ওর প্রবলেম, আমার না। আমি শুধু তোকে ভালোবাসি, বিশ্বাস কর। আমি আমার জীবনে তোকে ছাড়া কাউকে ভাবতে পারি না। তাহলে বিয়েতে রাজি হলি কি করে? তুই অন্তত আমার দিকটা বোঝার চেষ্টা কর সোনা। কতটা প্রতিকূল পরিস্থিতির না হলে আমি ওই রকম একটা সম্পর্কে হ্যাঁ করি? শ্রেয়া এবার অভিকের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে বলল, চল না অভিক, আমরা পালিয়ে যাই অনেক দূরে, যেখানে আমাদের কেউ চিনবে না, কেউ বাধা দেওয়ার নেই, কেউ আসবে না আমাদের দুজনের মধ্যে। দেখ, সব ঠিক হয়ে যাবে। আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে নেব। কেউ আমাদের আলাদা করতে পারবে না। 2-3 বছর পর একটা বাচ্চা হয়ে গেলেই আর বাড়ির কেউ মুখ ঘুরিয়ে থাকতে পারবে না। সবাই তখন মেনে নিতে বাধ্য হবে। আজকের পরিস্থিতি তখন কেউ মনে রাখবে না। প্লিজ চল না অভিক, চল আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি।
এটা হয় না শ্রেয়া। আমি আমার বাবা মার একমাত্র সন্তান। তাদের মাথা নিচু করে এত বড় একটা সিদ্ধান্ত আমি নিতে পারবো না। তুই আমায় ক্ষমা কর। শ্রেয়া এক ধাক্কায় অভিককে নিজের থেকে সরিয়ে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তাহলে কি করতে এসেছিস আমার কাছে? তোর বিয়ের নাটক শোনাতে? বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে। দূর হয়ে যা এক্ষুনি। আমার চাই না তোকে। কিচ্ছু চাই না, কিচ্ছু না। তোর বাবা মার সম্মান সম্মান। আর আমার বাবা মা? আমার বাবা মা কি দোষ করেছে? কেন তারা শাস্তি পাবে? তোরা কোনো দিনও সুখী হবি না, কোনো দিনও না। তৃষা আমার কাছ থেকে তোকে ছিনিয়ে নিল তো, কোনো দিনও তোকে পাবে না। তোরা কোনো দিনও সুখে সংসার করতে পারবি না। আমার অভিশাপ লাগবে তোদের। শ্রেয়া দু হাতে মুখ ঢেকে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। অভিক দ্রুত ওর কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে বলল, শ্রেয়া প্লিজ এভাবে কাঁদিস না। তোকে এভাবে কাঁদতে দেখে আমি সহ্য করতে পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে। তুই এই সমস্ত ন্যাকা ন্যাকা ইমোশনাল কথা আমাকে বলিস না। আমার মাথায় এমনিতেই গরম হয়ে আছে। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। এভাবে বলিস না প্লিজ। আমি সত্যি তোকে খুব ভালোবাসি। আমি নিরুপায়। আচ্ছা শোন না, আমার কাছে একটা আইডিয়া আছে। সেটা যদি করা যায় তাহলে আমাদের ভবিষ্যতে কেউ আর আলাদা করতে পারবে না। তোর আইডিয়া তোর কাছেই রাখ। আমি তোর কোনো বাজে কথা শোনার মতন পরিস্থিতিতে নেই। আমার মাথা কাজ করছে না। তুই যা এখান থেকে। একবার শোন তো, তারপর না হয় আমাকে যা বলার বলিস। বল, বিয়ের পরে আমি কোনো দিনই তৃষাকে আমার স্ত্রীর মর্যাদা দেব না, সেটা আমি ওকে আগে ভাগেই বলে দিয়েছি। বিয়েটা বাবা মার কথাতে করলেও আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে কেমন হবে সেটা নিশ্চয়ই বাবা মা মনিটরিং করবে না, আর আমি সেটা হতেও দেব না। এই 1 বছরে আমি এমন একটা কিছু করব যে তৃষা নিজে থেকে বাধ্য হয়ে আমার জীবন থেকে চলে যায়। 1 বছর পর এই বিয়েটাকে অসফল, ব্যর্থ প্রমাণ করতে পারলে বাবা মায়ের তারপর আমার সিদ্ধান্তের ওপর কোনো কথা বলার মুখ থাকবে না। তখন আমাদের দুজনকে আর কেউ আলাদা করতে পারবে না। শ্রেয়ার চোখ আনন্দে চকচক করে ওঠে। সত্যি এমন হবে অভিক? তুই সত্যি বলছিস? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। তুই দেখে নিস, ও আমার সাথে চালাকি করলো। এবার ও এর ফল ভুগবে। কিন্তু আমি জানি ও কোনো দিনও আমাদের মধ্যে থেকে যাবে না। তুই ওর প্রতি দুর্বল। তুই পারবি না ওকে আমাদের মধ্যে থেকে আলাদা করতে, তোর জীবন থেকে আলাদা করতে। কে বলেছে তোকে এসব? আমার ওর প্রতি আর কোনো সিম্প্যাথি নেই। ও যেটা করলো আমার সাথে সেটা আমি কোনো দিনও ভুলবো না, আর ওকে কোনো দিনই এর জন্য ক্ষমাও করব না। ও বাবা মাকে ইনিয়ে বিনিয়ে বুঝিয়েছে যে ও আমায় ছোট থেকে ভালোবাসে, আর সেই কারণে বাবা মা এতটা মরিয়া হয়ে উঠেছে বিয়ে দেওয়ার জন্য। তুই এত ভাবিস না, আমার ওপর ছেড়ে দে। তুই রিল্যাক্স কর। এত কান্নাকাটি করলে তো শরীর খারাপ হয়ে যাবে। ঠিক আছে, দিলাম আমি তোকে 1 বছর সময়। এর মধ্যে যদি তুই কিছু করতে না পারিস তাহলে আমি রনিতকে বিয়ে করে নেব। তখন তুই বুঝবি ভালোবাসার মানুষটা অন্য কারোর হয়ে গেলে কতটা যন্ত্রণা হয়। অভিক অশ্রুসিক্ত চোখে শ্রেয়াকে জড়িয়ে ধরে বলে, প্লিজ শ্রেয়া, স্টপ দিস ননসেন্স। এসব কথা মুখে আনবি না। তুই শুধু আমায় শুধু একটু সময় দে। আপনাদের কাছে অনুরোধ, যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো বা যে লাভ স্টোরি সম্পর্কে যে গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। একটা প্রশ্ন সকলের কাছে, এই গল্পে যতগুলো চরিত্র আছে যাদের প্রত্যেকের সম্পর্কে আমি জানতে চাই। কে কাকে কতটা দোষী মনে করে, কিংবা কে কাকে কতটা ভালো মনে করে, কার কি মনে হয় সেটাও জানিও।